এখন থেকে কয়েক ঘন্টা পর আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী একসাথে নামবো শিক্ষা অবস্থার বদলের জন্য। আমরা চাই মিলনের পদত্যাগ হোক, আমরা তার মতো শিক্ষামন্ত্রী চাই না। মিলনের পদত্যাগের দাবি। পরীক্ষাটা স্থগিত করা হোক আমাদের ছাত্রদের সুরক্ষার জন্য। একটি মেয়ে গায়ে ভেজা কলেজের ইউনিফর্ম, এক হাতে আঁকড়ে ধরে আছে পলিথিনে মোড়ানো তবুও আংশিক ভিজে যাওয়া এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র। হাঁটুর উপর থেকে কোমর সমান নোংরা ঘোলা জলের তীব্র স্রোত ভেঙে সে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। রাস্তায় চলতে গিয়ে গর্তে বারবার আছাড় খাচ্ছে, কিন্তু ক্ষণিকের মধ্যেই আবার উঠে দাঁড়াচ্ছে। চোখে অশ্রু আর মুখে তীব্র আতঙ্কের। আমি মিলন ভাইকে বলবো যে আপনি মনে হয় সাঁতার জানেন না, সাঁতার জেনে আপনিও স্টুডেন্টদের সাথে একটু সাঁতরিয়ে দেখান, তাহলে বুঝবেন যে কত কষ্ট করে তারা পরীক্ষা দিতে যাচ্ছে। এবার শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে গালি দেওয়ার কথা বললেন শেখ তানভীর বারী হামিদ। মন্ত্রী মহোদয়ের পরীক্ষা দেওয়া উচিত। এই পরীক্ষা দিয়ে উনি দেখো কত নাম্বার পায়, ওনার পদত্যাগ করা উচিত। এক মূর্খ রাজার দুই শিক্ষিত শিক্ষামন্ত্রী, আর এই দুইটাই যে জনগণের কাছে মূর্খ, এটা জনগণ আজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। শিক্ষামন্ত্রীর ছেলে মেয়ে পানিতে ডুবে কোমর সমান পানিতে ভিজে ভেজা জামা কাপড় নিয়ে কি কখনো বোর্ড পরীক্ষা দিছে? শিক্ষামন্ত্রীর ছেলে মেয়ে আদৌ কি বাংলাদেশে পড়াশোনা করে নাকি আমেরিকায় পড়াশোনা করে? শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের দেশব্যাপী তুমুল আন্দোলনের মধ্যে ছাত্রদল কট। অন্তত আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর যদি পদত্যাগ না হয়, আমার কেন জানি মনে হচ্ছে ঠিক স্বৈরাচারের মতো এই বিএনপির অবস্থা হবে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকের এই এপিসোডটি সাজানো। তাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন, না টেনে দেখবেন। চলুন মূল নিউজে চলে যায়। তার আগে বলবো, হ্যাঁ, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। কি খবর তোমাদের? কেমন আছো সবাই? লেখাপড়া করো তো? করতে হবে। পানি থাকলেও পরীক্ষা দিতে হবে। সবার বাসায় আমি হেলিকপ্টার পাঠিয়ে দিব, তোমরা বন্যার পানিতে হাঁটু ভেঙে তারপরে পা ভিজিয়ে পরীক্ষা দিতে যাবে। ডিপ্রেশন ফার্স্টেশন কিছু থাকলে চলবে না, পরীক্ষা বন্ধ হবে না। কি কাকা, হ্যাঁ, পৃথিবীর ব্যাগে কি আপনার মতো হেলিকপ্টারে চলে কেন? এই যে ছোট ছোট পোলাপাইনগুলা, হ্যাঁ, এগুলো তো এখনো শিশু, এইচএসসি পাস করানো, পরীক্ষা দিতেছে মাত্র। দেশের ক্রান্তি লগ্নে কি মানে আপনার ব্রেন কি কাজ করতেছে না কাকা? মানে এই সিচুয়েশনে যে পোলাপাইনরা কেমনে পরীক্ষা দিব, তাদের মানসিক কন্ডিশনের কথা ভাবেন, মেন্টাল হেলথের একটাবার ভাবেন। আপনি তো এখনো সে আদি যুগে পড়ে দিচ্ছেন, নকল কিন্তু হবে না। হ্যাঁ, পোলাপাইন এখন এই এর যুগে এখন নকল খেলা খেলেনি। হ্যাঁ, মানে একটু ব্রেনটারে খাটান কাকা, আপনারা একটু ব্রেনটারে ব্যবহার করেন কাকা। মানে এই ছেলেগুলো না নাহলে বড় হইলে না অভিশাপ দিবি আপনাদেরকে, আর ওই অভিশাপ নিতে পারতেন না। হ্যাঁ, মানে এই যে এইচএসসি পরীক্ষার যে রং তামাশা শুরু হয়েছে, এই যে লাখ লাখ ইয়াং ছেলে মেয়ের লাইফ নিয়ে আপনারা মস্কারি করতেছেন, এসব ড্রামা, এসব সস্তা নাটক বন্ধ করেন, একটু ব্রেনটার প্রপার যত্ন নেন, ব্রেনটারে ব্যবহার করেন। যাই হোক, এইচএসসি পরীক্ষাতে ছোট ভাই বোনেরা মন খারাপ করিও না, আমরা যে কোনো অযৌক্তিক দাবির, হ্যাঁ, বিপক্ষে আছি, আমরা সবসময় যৌক্তিক দাবির পক্ষে আছি। শিক্ষামন্ত্রীর ছেলে মেয়ে পানিতে ডুবে কোমর সমান পানিতে ভিজে ভেজা জামা কাপড় নিয়ে কি কখনো বোর্ড পরীক্ষা দিছে? শিক্ষামন্ত্রীর ছেলে মেয়ে আদৌ কি বাংলাদেশে পড়াশোনা করে নাকি আমেরিকায় পড়াশোনা করে? আমার কাছে মনে হয় এই শিক্ষামন্ত্রীর তার ওই সম্মানজনক চেয়ারে আরেকদিন বসে থাকার রাইট নাই। আমার কথা ভুল হলে বলেন, আমার কথা যদি ভুল হয় নিজে কথা বলা বন্ধ করে দিব। ছেলে মেয়েরা কোমর সমান পানিতে ভিজে, কারো এডমিট কার্ড ভিজে গেছে, কারো আপনার যে পুরো ফাইল সেটা পানিতে ডুবে গেছে, কেউ ড্রেন দিয়ে হাঁটার সময় পড়ে গেছে, পানিতে চোখে দেখে না, স্কুলের মাঠ, পরীক্ষা কেন্দ্রের মাঠ সে পাড়ি দিচ্ছে কোমর সমান পানিতে ডুবে। তাহলে শিক্ষামন্ত্রী সে কি পারতো না একদিন দুই দিন, এই যেমন আজকেই তো রোদ উঠে গেছে, দুই দিন গ্যাপ দিয়ে তারপর পরীক্ষা নিতে? না, শিক্ষামন্ত্রী ওইটাই পারলো যে পানি থাকুক, তুফান থাকুক, বন্যা থাকুক, ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, সুনামি থাকুক, সিগন্যাল যত নাম্বারই থাকুক না কেন, বাবা তোমাকে পরীক্ষা দিতে হবে। তা বাবা তোমাকে পরীক্ষা দিতে হলে শিক্ষামন্ত্রীর হেলিকপ্টার সহ আরো বেশ কিছু কয়েক হাজার হেলিকপ্টার বানাইয়া অথবা যেগুলো আছে বা অন্য দেশ থেকে আইনা প্রতিটা শিক্ষার্থীদের বাসায় পাঠাই দিত, বরাবর নিয়ে ঈশা কেন্দ্রে ল্যান্ড করতো, ওটার ভিতরে বসে পরীক্ষা দিত, কারণ হলের ভিতরে তো অনেকের পানি ঢুকে গেছে। হ্যাঁ, মানুষ হয়ে মানুষকে জুলুম করা বন্ধ হোক। মানুষের জীবনে এই পরীক্ষাটা স্টুডেন্টদের জীবনে ইম্পর্টেন্টের চেয়েও বেশি ইম্পর্টেন্ট। আপনি শিক্ষার্থীরা কোমর সমান পানিতে ডুবে তারপর ভেজা জামা কাপড় নিয়ে তারা পরীক্ষা দিচ্ছে। কেন তাদের ভেজা জামা কাপড় নিয়ে পরীক্ষা দিতে হবে? কেউ শুনছি যে নিউজ পথে দেখছি পরীক্ষাও দিতে পারে নাই, কেউ আসছে কয়েক মিনিট পরে, বেশ কিছু টাইম পরে তারপর তারা আসছে, কারণ পানিতে ভেজা পানি, সে তো চাইলেই দৌড়ে যেতে পারবে না, গাড়ি নিয়ে যেতে পারতেছে না। তাহলে এই যে ভোগান্তির ভিতরে শিক্ষামন্ত্রী হয়ে শিক্ষার্থীদের সুবিধা দেখলো না, শিক্ষার্থীদের বিপদ আপদ ঝড় ঝাপটা অসহায়ত্ব দেখলো না, তাহলে এই শিক্ষামন্ত্রীর বিরোধিতা করা দরকার নাই। এখানে ওনার পরিবর্তে অন্য কেউ আসলো তার সেম কথাই আমরা বলতাম। এখন এসে আবার যুক্তি দেখাবেন যে
এক সপ্তাহ 2 দিন 5 দিন যদি পিছাই দেওয়া হয় এটা অনেক গরমিল হবে, অনেক ধরনের ঝামেলা তৈরি হবে। এরাই তো আগামী দিনের শিক্ষামন্ত্রী না, যারা আজকে কোমর সমান পানিতে পরীক্ষা দিচ্ছে, কেউ দিতে পারে না, কেউ দেরিতে গেছে, কারো জ্বর হয়েছে, কারো এডমিট কার্ড বিচ্ছে, কারো রেজিস্ট্রেশন কার্ড বিচ্ছে, কারো ফাইল বিচ্ছে। এরা কি আগামী দিনের শিক্ষামন্ত্রী না? তাহলে আপনার হাতে সময় ছিল না? কেউ পরীক্ষা দিতে পারে নাই, এখন ওর পরীক্ষা কি আপনি আগামীকাল নিবেন না? কেউ 10 মিনিট 20 মিনিট পরে আসছে পরীক্ষা দিতে, আপনি ওর 10 মিনিট 20 মিনিট টাইম কোনো জায়গা দিয়ে গ্যাপ দিবেন ওই প্রশ্নপত্রের উত্তর লিখতে ওই খাতায়? তাহলে ওর জীবন থেকে একটা বছর লস হলো না যে পরীক্ষা দিতে পারলো না, বা যে কম লিখতে পারলো, বা জামা ভেজা কাপড় নিয়েই বা সে কতটুকু লিখতে পারছে যারা ফিট ছিল, তারা যত সময় ছিল। তাহলে আপনার 1-2 দিন পিছনে পৌঁছতে পারলেন না, অথচ তার জীবন থেকে যে একটা বছর লস হয়ে গেল, তার রেজাল্ট খারাপ হলো। এই রেজাল্টের ইফেক্ট যে তার ফিউচারের পড়াশোনায় পড়বে, তার চাকরির পড়াশোনায় পড়বে, সে আর সারা জীবন বলতে পারবে, বলতে হবে তাকে যে আমি এইখানে মার্ক কম পাইছি। এই ঘাটতি তো আপনি কি দিয়ে দিবেন? তাহলে আপনি তো শিক্ষামন্ত্রী, আপনি তো শিক্ষা সেক্টর, শিক্ষা জায়গা থেকে আপনি শিক্ষার্থীদের নিয়ে ভাবলেন না। তাহলে সেই জায়গা থেকে বললাম যে শিক্ষামন্ত্রী আপনার তো ওই চেয়ারে বসে থাকার একদিনও রাইট নেই। আপনি মানেন না মানেন, এই জায়গাটা থেকে আমরা প্রশ্ন উঠাবই। শিক্ষামন্ত্রীর না, শুধু শিক্ষামন্ত্রীর পরিবারের, গোষ্ঠীর, আত্মীয় স্বজন, নাতি পুতি সাথী, বামে ডাইনে সামনে পিছনে উপরে নিচে যা আছে, তারা বাংলাদেশে পড়াশোনা করে কিনা? তারা পানি সমান? তারা পরিবারের কথা বললাম না, পরিবারের মানুষের দিকে প্রশ্ন করেন, তারা নিজেরা লজ্জা ফিল করে। এর জন্য শিক্ষামন্ত্রীর জন্য, বর্তমান শিক্ষামন্ত্রীর জন্য আপনার হাতে ক্ষমতা আছে, পাওয়ার আছে, যার জন্য আপনি কোনো কিছু পরোয়া করলেন না। বৃষ্টি থাকুক আর ভূমিকম্প থাকুক, পরীক্ষা দিয়ে দিছে না, দেওয়াইছে। কেউ দিতে পারে নাই, কেউ অনেক টাইম পরে গেছে, ভিজে দিচ্ছে, 3 ঘন্টা ভেজা জামা কাপড় নিয়ে দেওয়াইছে। এটা কি করলেন আপনি? মানুষ, আপনার ক্ষমতা আছে, আপনি পাওয়ার খাটায় দেওয়াইলেন, কিন্তু আপনি ওইটা করতে পারলেন না যে আজকে পরীক্ষা হবে না, এই 2-4 দিন বৃষ্টি বন্যা কমবে, পানি কমবে, তারপর পরীক্ষা নেওয়া হবে। এই ক্ষমতাটা আপনি দেখাইতে পারলেন না, এই দায়িত্বটা আপনি নিতে পারলেন না, কিন্তু আপনি মানুষের উপর জুলুম করলেন, জিম্মি করে তারপর তাদেরকে দিয়ে পরীক্ষা দেওয়াইলেন। এই জেনারেশন কি একজন শিক্ষামন্ত্রীকে গুনে? এই জেনারেশন প্রধানমন্ত্রীকে গুনে নাই, স্বৈরাচার শাসককে গুনে নাই। ভালো হন, সময় থাকতে ভালো হন। জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করবো, ভাই এই শিক্ষামন্ত্রী সাইডটা দেখেন। আপনি ভালো কাজ করতেছেন, মানুষজন রিসিভ করতেছে, এপ্রিসিয়েট করতেছে, মানুষজনের কাছে ভালো লাগতেছে, মানুষ ভালো বলতেছে, মানুষ আপনার কাজে সন্তুষ্ট হচ্ছে, কিন্তু এই হেলিকপ্টার মন্ত্রীকে থামান। মানুষের জীবনে এই পরীক্ষা স্টুডেন্টদের জীবনে গুরুত্বপূর্ণ, সেখানে কেউ পরীক্ষা দিতে পারলো না, কেউ দেরি করে গেল, কেউ ভেজা শরীর নিয়ে, জামা কাপড় তার ভেজা, সে শীতে কাঁপবে না ঠান্ডায় কাঁপবে না পরীক্ষার প্রশ্ন উত্তর লিখবে, এইটা যে ভাবলো না। ওই সেক্টরের ওই ম্যানকে থামান, ওই ম্যানকে বুঝান, না ওই ম্যানকে বুঝানো শুধু, ওই ম্যানকে যে কাজ করছে ওই ম্যান চেয়ার ছেড়ে যাওয়ার সময়। এখন শিক্ষামন্ত্রী হয়েছে, উনি শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবে না। সেম, লজ্জা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের দেশব্যাপী তুমুল আন্দোলনের মধ্যে ছাত্রদল কট। ছাত্রদল চালাকি করতে গেছে শিক্ষার্থীদেরকে শান্ত করবে, বুঝাবে। এই ছাত্রদল মাঠে নেমে পরিস্থিতি লেজে গোবরে করে ফেলছে। আমরা প্রধানমন্ত্রীকে সতর্ক করছি যে আমরা প্রধানমন্ত্রীর পক্ষে, এই সরকার স্থিতিশীলতার পক্ষে। এখানে আওয়ামী লীগ ঢুকে কোনো বেকায়দার পরিস্থিতি সৃষ্টি করুক আমরা কিছুতেই চাই না, কিন্তু ছাত্রদলকে মাঠে নামার বুদ্ধিটা দিচ্ছে কে? এই ছাত্রদল প্রধানমন্ত্রীর জন্য এখন হুমকি, কারণ পরিস্থিতি বেগতিক হয়ে যেতে পারে। ছাত্রদল মাঠে নেমে শিক্ষার্থীদেরকে হুমকি দামকি দিচ্ছে। ছাত্রদলের নেতারা বলছে, স্পষ্ট ভিডিও, নাম পরিচয় সহ এসেছে, তারা শিক্ষার্থীদের বলছে তোদের ভাগ্য বলো, তুই তোকারি করে আমার কোমলমতি এই জেনজি শিক্ষার্থীদেরকে অপমান করছে। ছাত্রদলের লোকজন বলছে ওরা সবাই টিকটকার, মানে আন্দোলনকারী শিক্ষার্থীদের, মেধাবী শিক্ষার্থীদেরকে বলছে টিকটকার, ওরা মাদকাসক্ত। যেইভাবে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মাদকাসক্ত বলছিল, যেইভাবে মোহাম্মদ আলী আরাফাত সাবেক মন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মাদকাসক্ত বলেছিল, এখন ছাত্রদলের গুন্ডারা আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মাদকাসক্ত বলছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং ভয় দেখাচ্ছে তোদের ভাগ্য বলো হাসিনা নাই, বাড়ি যা, নাহলে খবর ছিল। তো দর্শক, এরকম হুমকি দামকি দিচ্ছে, কিন্তু আমার এই সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের এইসব গান্ডুদের দুচে না, ওদেরকে গুনে না। কি ঘটেছে দেখেন, এটা প্রধানমন্ত্রীর জন্য অবমাননাকর লজ্জা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে দেখে ভুয়া স্লোগান আন্দোলনরত শিক্ষার্থীরা। এখন আন্দোলনরত শিক্ষার্থীদেরকে তো আওয়ামী লীগ শিবির ট্যাগ দিয়েছিল, এখন কি শিবির ট্যাগ দেওয়া যাবে? শিবির ট্যাগ দিলে উল্টা দোচন খাবে, কারণ এখানে যারা আন্দোলন করছে এরা অর্গানিক শিক্ষার্থী, এরা শিবির না, কোনো দল না, এরা শিক্ষার্থী, এদের অধিকারের জন্য আন্দোলন করছে। এদেরকে শিক্ষামন্ত্রী অপমান করেছেন, তাদেরকে পোল্ট্রি মুরগি বলেছেন, অতএব তারা আন্দোলন করতেই পারে তার পদত্যাগের দাবিতে। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। শিবির বা জামাত বা রাজনৈতিক সংগঠনগুলো এখন পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় না, আমি যেটা খোঁজ নিলাম। তা যা পরীক্ষা স্থগিতের পক্ষে, বা শিক্ষামন্ত্রীর পদত্যাগের কোনো দাবি তারা করেনি। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি অলরেডি সংহতি জানিয়েছে। আস্তে আস্তে অনেকেই সংহতি জানাবেন। এরপর দেখবেন যে এখানে আওয়ামী লীগ ঢুকে পড়ছে। এখানে একটা লাশ যদি পড়ে, আওয়ামী পুলিশ যদি কোনো অঘটন ঘটিয়ে দেয়, তারেক রহমান পরিস্থিতি সামাল দিতে পারবেন না। এবং এই পরিস্থিতির অবনতির জন্য আমরা আবারও বলছি যে আমরা এই পরিস্থিতির অবনতি চাই না। ডেফিনেটলি আওয়ামী লীগ ছাত্রলীগ এখান থেকে সুবিধা নিতে চাইবে। অতএব শিক্ষামন্ত্রীর পদত্যাগ জরুরি ভিত্তিতে হোক, শিক্ষার্থীর আন্দোলন বন্ধ করুক, কারণ এখানে এই পরিস্থিতি আন্দোলন করা শিক্ষার্থীদের আন্দোলন, এটা ডেফিনেটলি ঝুঁকিপূর্ণ, স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। এখন বিএনপি সরকার বিপদে পড়লে পুরো জাতি বিপদে পড়বে, আমরা বিপদে পড়বো, আওয়ামী লীগ সুবিধা পাবে। আওয়ামী লীগ চাই এটা। এই জন্য বলবো যে এই আন্দোলনটা থেমে যাক,
তবে কিভাবে থামবে? শিক্ষামন্ত্রীর পদত্যাগের মাধ্যমে। তবে শিক্ষামন্ত্রী নিজে শিক্ষার্থীদের সাথে আলাপ করে যদি ক্ষমা চেয়ে নিতে পারেন, পদত্যাগের পরিবর্তে যদি ক্ষমা চেয়ে নিতে পারেন যে আমি মাপ চাই ভাই, আমাকে মাফ করে দেন, আমি আর এরকম করবো না, তারপর যদি শিক্ষার্থীরা তাকে ক্ষমা করে দেয়, পোল্ট্রি মুরগি বলার অপরাধ যদি ক্ষমা করে দেয়, ঠিক আছে, তিনি থাকুক দায়িত্বে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আবারও দাবি করছি শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তিনি যে কথা বলেছেন এটা ক্ষমার অযোগ্য। কিন্তু ছাত্রদলকে মাঠে নামিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে বিএনপি সরকার। কার বুদ্ধিতে ছাত্রদল আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছে? ছাত্রদলের কোনো গ্রহণযোগ্যতা আছে? ওরা হুমকি দামকি দিচ্ছে। দেখেন, এই যে একটা তো ঘটনা বললাম যে হাসিনার ভয় দেখাচ্ছে এবং শিক্ষার্থীদেরকে মাদকাসক্ত বলছে, তুই টাকারি বলছে, এবং শিক্ষার্থীরা তো কাউকে করে না, তারা ছাত্রদল সেক্রেটারিকে দেখে ভুয়ো ভুয়ো বলছে। এবং ছাত্রদল যেহেতু নারী শিক্ষার্থীরা আন্দোলন করছে, তো এই জন্য ছাত্রদলের এক নেত্রী তিনি গিয়েছেন পরিস্থিতি শান্ত করতে। তিনি বলছেন যে আমি তোমাদের বোন হিসেবে আসছি, কিন্তু শিক্ষার্থীরা মানে তার হাত দিয়ে এরকম সরিয়ে দিচ্ছে, মানে গুনছেই না, বলছে যে আমি তোমাদের বোন হিসেবে আসি। এটা ভালো। আমি এই ছাত্রদল নেত্রীর যে চেষ্টা, হিজাবি এক ছাত্রদল নেত্রী, আই রেসপেক্ট হার, কারণ তিনি যথেষ্ট ভদ্রভাবেই পরিস্থিতি ডিল করার চেষ্টা করছেন। আমি তোমাদের বোন হিসেবে আসছি, এই কথা বলে যদি কেউ আসে কিছু বলতে চায়, তাকে আমরা কিছুতেই নেগেটিভলি দেখতে পারি না। তার দাবির সাথে আমরা দ্বিমত পোষণ করতে পারি, তার রিকোয়েস্টের সাথে আমরা দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু তার অ্যাপ্রোচটা আমি ব্যক্তিগতভাবে সম্মান করি। কিন্তু আমার আন্দোলনরত শিক্ষার্থীরা তারা এই নেত্রীকে, ছাত্রদল নেত্রী এই পরিচয় জানার পর মানে তার কথাই শুনতে রাজি না, মানে হাত দিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের সুরে মানে পিছনে ফেরে কি আসছে টাসে চলে যায়। তাহলে বুঝেন যে ছাত্রদলের মান সম্মান আছে। এটা কি বলছি আমি কট, কেন চালাকি করে ওখানে গেছেন? তবে বেটার এখানে শিক্ষামন্ত্রী নিজে এসে ক্ষমা চেয়ে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, আর তৃতীয় পক্ষ যাতে না ঢুকতে পারে, আওয়ামী লীগ ছাত্রলীগ যেন সুবিধা না নিতে পারে, এই জন্য শিবিরের সহায়তা নেওয়া। যেহেতু শিবিরের একটা গ্রহণযোগ্যতা আছে শিক্ষার্থীদের মাঝে, মেধাবী ছেলেরা শিবির করে, ফরহাদ, মহিউদ্দিন, সাদিক কায়েম, এদের যদি হেল্প নেয় যে তোমরা বুঝাও যে ঠিক আছে, এবং শিবির যদি মধ্যস্থতা করতে আসে যে ঠিক আছে তোমাদের দাবি কি বলো, আমরা দর কষাকষি করি। যেহেতু আন্দোলনের মধ্যে আবার শিক্ষার্থী আন্দোলন মানে ভয়াবহ কিছু, আবার এখানে শিক্ষামন্ত্রী বেকায়দার কথা বলে ফেলেছেন, যেটা শিক্ষার্থীদের সম্মানে লেগেছে, আত্মসম্মানে লেগেছে, পোল্ট্রি মুরগি বলে ফেলেছেন। অতএব এর মধ্যে আওয়ামী লীগ ছাত্রলীগ ঢুকে সুবিধা নিতে পারে, যাতে সুবিধা নিতে না পারে এই জন্য আমরা আলোচনার ভিত্তিতে সমাধান করি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ হোক অথবা তার ক্ষমা চাওয়া হোক, এটা আমরা আলোচনা করি। তোমরা আন্দোলন থামাও, তোমরা বাসায় ফিরে যাও, আমরা দেখছি, আমরা আছি তোমাদের পাশে। যদি আমাদের কথা না শুনে তাহলে আমরাই আবার আন্দোলন করবো, আমরা আছি। শিবির এভাবে উদ্যোগ নিতে পারে, নইলে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে। আর ছাত্রদলকে অনতিবিলম্বে যদি তারেক রহমান ঝুঁকি এড়াতে চান, এই ছাত্রদলের মাধ্যমে বেকায়দায় করতে না চান, তাহলে এই ধরনের কোনো গণ আন্দোলনের ধারে কাছেও ছাত্রদলকে যেতে দেওয়া যাবে না। ওরা না পারবে শিক্ষার্থীদেরকে পিটিয়ে ঘরে ফিরাতে, ছাত্রলীগের মতো হেলমেট পরে পেটাতেও পারবে না, উল্টা মারি খাবে, না পারবে বুঝিয়ে শুনে শান্ত করতে। ছাত্রদল একটা অপদার্থ সংগঠন, এদের কোনো যোগ্যতা নাই। এটা তারেক রহমানের জন্য কোনো উপকারী কিছু না। হ্যাঁ, ছাত্রদলের নতুন কমিটি গঠন করে যদি প্রকৃত ছাত্রদের নেতৃত্বে আনতে পারে, ছাত্রদল যদি গঠনমূলক রাজনীতি করতে পারে, শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পেতে পারে, তখনকার আমরা ভিন্ন কথা বলবো। কিন্তু এখনকার যে ছাত্রদল, এরা কেউ ছাত্র না, শিক্ষার্থীদের মধ্যে এদের কোনো গ্রহণযোগ্যতা নেই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদল সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির, আরো ছাত্রদল নেতারা আছেন, তিনি শিক্ষার্থীদের ভিড়ের মধ্যে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু তাকে চারদিক থেকে বলা হচ্ছে ভুয়া ভুয়া ভুয়া। একদম ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি এরকম পরিস্থিতি সামাল দিতে গেলে যেটা হতো সেটা। কিন্তু ঢাকা কলেজের আন্দোলন, সিটি কলেজ, ঢাকা কলেজের দ্বন্দ্ব, এগুলো মেটাতে সাদিক কায়েমও কিন্তু নানা সময় গিয়েছেন, কিন্তু সাদিক কায়েমকে কেউ ভুয়া ভুয়া স্লোগান বলেনি। কারণ সাদিক কায়েমের অ্যাপ্রোচ এবং শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা, এটা একটা আলাদা ব্যাপার আছে। তো দর্শক, শিক্ষার্থীরা বলছে শিক্ষামন্ত্রী গদি অলরেডি নড়ে গেছে, আমরা শরীফ ওসমান হাদি হব, তার মতো আন্দোলন করব। পরীক্ষার্থীরা বলছে এখন পর্যন্ত সর্বশেষ খবর, ঢাকা বোর্ডের চেয়ারম্যান যেটা বলেছেন যে এসএসসি পরীক্ষা চলবে, স্থগিত করা হবে। পরীক্ষা তো দীর্ঘদিনের জন্য স্থগিত করার কথা বলা হচ্ছে না, জাস্ট আবহাওয়া খারাপ থাকলে স্থগিত করবে, আবহাওয়া ভালো থাকলে তো স্থগিত করতে শিক্ষার্থীরা বলছে না। এবং আরো শিক্ষামন্ত্রী যে অব্যবস্থাপনা, ভুল প্রশ্ন থেকে শুরু করে শিক্ষার্থীদের অবমাননা, এগুলো একটা বিহিত হতে হবে। আমরা আবারও বলছি শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে। একটি মেয়ে, গায়ে ভেজা কলেজের ইউনিফর্ম, এক হাতে আঁকড়ে ধরে আছে পলিথিনে মোড়ানো তবুও আংশিক ভিজে যাওয়া এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র। হাঁটুর উপর থেকে কোমর সমান নোংরা ঘোলা জলের তীব্র স্রোত ভেঙে সে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। রাস্তায় চলতে গিয়ে গর্তে বারবার আছাড় খাচ্ছে, কিন্তু ক্ষণিকের মধ্যেই আবার উঠে দাঁড়াচ্ছে। চোখে অশ্রু আর মুখে তীব্র আতঙ্কের ছাপ, কারণ তাকে ঠিক সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। 2026 সালের জুলাই মাসের এই লগ্নটি বাংলাদেশের শিক্ষার ইতিহাসের পাতায় এক অন্ধকার ও নির্মম কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে। গোটা দেশ যখন টানা প্রলয়ঙ্কারী বৃষ্টি আর বন্যায় রীতিমতো ভাসছে, যখন ঘরবাড়ি ডুবে মানুষ খাটের উপর মাচা বানিয়ে রাত কাটাচ্ছে, ঠিক তখন এই দুর্যোগের ভেতরেও জোরপূর্বক এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়াকে শিক্ষার্থী, অভিভাবক এবং দেশের সাধারণ জনতা এক চরম ও অমানবিক তামাশা হিসেবে উল্লেখ করছেন। আজকের পরীক্ষাটা কোনো সাধারণ পরীক্ষা ছিল না, এটি ছিল বিজ্ঞান বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন বিষয়, পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীরা, অভিভাবকেরা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে বারবার আকুতি মিনতি করেছিলেন যেন আবহাওয়ার এই মহা বিপর্যয় বিবেচনা করে পরীক্ষাটি অন্তত কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়।
কিন্তু তথাকথিত এসি রুমে বসে থাকা নীতি নির্ধারকদের কানে সেই কান্নার আওয়াজ পৌঁছায়নি। নিজের ব্যক্তিগত ইগো আর চেয়ারের দম্ভ বাঁচাতে গিয়ে শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন হুট করে পরীক্ষার আগের দিন রাত 7টায় ঘোষণা দিলেন পরীক্ষা যথাসময়ই হবে। তিনি নাকি এসি রুমে বসে স্যাটেলাইটে দেখেছেন আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার। এই নির্দয় ও জেদি সিদ্ধান্তের চড়া মাসুল আজ দিতে হয়েছে লাখো মধ্যবিত্ত ও গরিব ঘরের পরীক্ষার্থীদের, যাদের ভেজা শরীর নিয়ে কাঁপতে কাঁপতে পরীক্ষার খাতায় কলম চালাতে হয়েছে। আসুন এবার আপনাদের নিয়ে যাই ঢাকার বাইরে প্রান্তিক জনপদের বাস্তবতার ভিতর। নাটোরের এক পরীক্ষার্থী ছেলের গল্প শুনুন। ছেলেটার মাথার উপর বাবা নেই, মাটাও দীর্ঘদিন ধরে মারাত্মক অসুস্থ। অভাবের সংসারে মায়ের মুখে হাসি ফোটাতে ছেলেটা দিনরাত এক করে পড়াশোনা করেছিল। কিন্তু আজকের এই অভিশপ্ত সকালে কোমর সমান পানি আর তীব্র ঝড় বৃষ্টির কারণে রাস্তায় কোনো গাড়ি পায়নি সে। নিরুপায় হয়ে পায়ে হেঁটে কাদা জল ভেঙে যখন সে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালো, তখন ঘড়ির কাঁটায় মাত্র 15 মিনিট দেরি হয়ে গেছে। কেন্দ্রের লোহার গেটটা তার মুখের উপর আটকে দেওয়া হলো। ছেলেটি কেন্দ্রের গেটের সামনে দাঁড়িয়ে দুহাত জোর করে কেঁদে কেঁদে শিক্ষকদের পায়ে ধরার বাকি রেখেছিল। সে চিৎকার করে বলছিল, স্যার বৃষ্টির জন্য কোনো গাড়ি পাইনি, কোমর সমান পানি ভেঙে আসতে গিয়ে লেট হয়ে গেছে স্যার, আমার মা অসুস্থ, প্লিজ স্যার আমাকে ভেতরে ঢুকতে দিন, নইলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু নিয়মের দোহাই দিয়ে তাকে ঢুকতে দেওয়া হয়নি। এক লহমায় বাতিল হয়ে গেল ছেলেটার পুরো একটা বছর, ভেঙে চুরমার হয়ে গেল তার সেই অসুস্থ মায়ের সারা জীবনের লালিত স্বপ্ন। ওদিকে চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকার আরেক মেয়ের ঘরবাড়ি, শেষ সম্বল গরু ছাগল সবকিছু সাঙ্গু আর মাতামুহুরির বানের জলে ভেসে গেছে। ঘরে বিদ্যুৎ নেই, পান করার মতো বিশুদ্ধ পানিটুকু পর্যন্ত নেই। মেয়েটি আর চোখের পানি মুছতে মুছতে বলছিল, আমরা অনেক কষ্টে আছি, আমার পড়ার বইগুলো পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। ভাবতে অবাক লাগে যে ঘরে আজ দুপুরের খাবার রান্না করার চালটুকু নেই, সেই ঘরের মেয়েটির কান্না তার খাবারের জন্য নয়, তার কান্না ভিজে যাওয়া বইগুলোর জন্য। কারণ তাকে পরীক্ষা দিতে হবে, গরিব বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। কিন্তু বন্যার পানি সামলাতে গিয়ে, ঘর আটকাতে গিয়ে এই ছেলেমেয়েরা গত কয়েকদিন বই খোলার সুযোগটাই পায়নি। অথচ তাদের এই মানসিক ট্রমা আর কষ্টের কোনো মূল্যই নেই এই রাষ্ট্রের কাছে। পদার্থবিজ্ঞান পরীক্ষাটা সাধারণ পরীক্ষার মতো নয়। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এই একটি বিষয়ের নম্বরের উপর নির্ভর করে একজন শিক্ষার্থীর বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট সহ দেশের শীর্ষস্থানীয় সকল ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ভাগ্য। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের নিয়ম অনুযায়ী ফিজিক্সে যদি 90%-এর উপর নম্বর না থাকে, তবে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করার যোগ্যতা পর্যন্ত অর্জন করা যায় না। বিগত বছরগুলোর পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, এইচএসসিতে সামান্য 1 বা 2 নম্বরের জন্য অ্যাডমিশন টেস্টে বসতে না পেরে প্রতি বছর দেশের বহু মেধাবী শিক্ষার্থী তীব্র অবসাদে আত্মহত্যার মতো ভয়ঙ্কর এবং আত্মঘাতী পথ বেছে নিয়েছে। আজকে যে সমস্ত ছেলেমেয়েরা ঝড় বৃষ্টির সাথে যুদ্ধ করে কাঁপতে কাঁপতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পরীক্ষার হলে বসেছে, তাদের খাতার মান কেমন হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। যেখানে আজ পাশ করাটাই একটা বিশাল যুদ্ধ, সেখানে 90%-এর উপর নাম্বার পাওয়া তো অলিক কল্পনা। আজকের এই একটা দিনের নির্মম সিদ্ধান্তের কারণে দেশের হাজার হাজার বুয়েট এবং ইঞ্জিনিয়ারিং প্রত্যাশী শিক্ষার্থীর স্বপ্ন চিরতরে পুড়ে গেল। এখন যদি রেজাল্ট খারাপ হওয়ার কারণে কোনো শিক্ষার্থী চরম কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে, তবে তার দায় কি আমাদের অহংকারী শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন নিজের কাঁধে নেবেন, নাকি বরাবরের মতো সব দোষ শিক্ষার্থীদের ঘাড়েই চাপিয়ে দেওয়া হবে? সাধারণ শিক্ষার্থীদের স্বপ্ন ভাঙলে বা তারা মরে ভূত হয়ে গেলেও শিক্ষামন্ত্রীর কিচ্ছু যায় আসে না। কারণ এই সাধারণ দুর্ভাগা শিক্ষার্থীরা তো আর শিক্ষামন্ত্রীর নিজের সন্তান না। সাধারণ ঘরের ছেলেমেয়েরা যখন খিলগাঁও আর মিরপুরের নোংরা ড্রেনের পানি ভেঙে পরীক্ষা দিতে যায়, তখন আমাদের শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন তার নিজের মেয়েকে কোটি কোটি টাকা খরচ করে পড়াচ্ছেন আমেরিকার নিউ ইয়র্কের বিখ্যাত জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিসে। যে দেশে একজন সাধারণ কৃষকের বা মধ্যবিত্ত বাবার মাসের আয় 20 থেকে 30 হাজার টাকা মেলাতে হিমশিম খেতে হয়, সেখানে শিক্ষামন্ত্রীর মেয়ের শুধু পড়াশোনার খরচই 2,25,00,000 টাকা। দোষ আসলে শিক্ষামন্ত্রী মিলনের না, দোষটা এই দেশের সাধারণ পরীক্ষার্থীদেরই। কারণ ওরা কোনো মন্ত্রী বা ভিআইপি ঘরে জন্ম নেয়নি, ওরা জন্ম নিয়েছে এই দেশের কোনো এক টাসাভুষা দিনমজুর বা মধ্যবিত্ত সৎ বাবার ঘরে, যার টিনের চালের ঘরটা সামান্য এক পশলা বৃষ্টি হলেই তলিয়ে যায়। কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে মধ্যবিত্তের সন্তানরাও যে ফুসে উঠতে জানে, তার প্রমাণ মিলতে শুরু করেছে। আজকের এই অন্ধকার দিনের কারণে লাখ লাখ শিক্ষার্থীর A+ মিস হবে, এডমিশনের স্বপ্ন ভাঙবে। আর এই অন্যায়ের বিরুদ্ধে এবার তীব্র প্রতিরোধের আগুন জ্বলছে ঢাকার বুকে। আর কোনো অনুরোধ নয়, এবার সরাসরি প্রতিরোধ। শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলনের এই অমানবিক এবং নির্দয় সিদ্ধান্তের প্রতিবাদে এবং তার অবিলম্বে পদত্যাগের দাবিতে ইতিমধ্যেই আন্দোলনে নামার চূড়ান্ত ঘোষণা দিয়েছে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। আগামীকাল থেকেই তারা রাজপথে নামবেন। একজন শিক্ষামন্ত্রীর একটিমাত্র হঠকারী সিদ্ধান্তের উপর, যেখানে দেশের 14 লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের ভবিষ্যৎ জড়িত, সেখানে এমন চরম দায়িত্বহীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসি রুমের আরামদায়ক চেয়ারে বসে যারা জনগণের কষ্ট চোখে দেখেন না, সেই কাঠের চশমা পরা মন্ত্রীদের ক্ষমতা থেকে নামানো ছাড়া আর বিকল্প নেই। ঢাকা কলেজের এই স্ফুলিঙ্গ এবার ছড়িয়ে পড়বে দেশের প্রতিটি কলেজ ক্যাম্পাসে। তবে এরই মধ্যে শোনা যাচ্ছে শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলনের এই হঠকারী সিদ্ধান্তটি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও ক্ষুব্ধ। শিক্ষার্থীরা মাঠে নামার আগেই ইহসানুল হক মিলনকে অন্য কোনো মন্ত্রণালয়ে বদলি কিংবা স্থায়ীভাবে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হতে পারে।
দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন কমেন্ট বক্সে। তারপরে আপনাদের মূল্যবান মতামত জানানোর পরে আমাদের এই ভিডিওগুলো যদি প্রতিনিয়ত আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে একজন হয়ে গেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।